বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী এই করোনা ভাইরাসের কারণে আজ আমরা আমাদের প্রিয় ক্যাম্পাস এবং আমাদের ক্লাসের শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আশা রাখি তোমরা সবাই এই অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষা কার্যক্রম নিজেদের মধ্যে করে চালিয়ে নেবে। আমরা কেউ সময় নষ্ট করব না, বরঞ্চ এই অফুরন্ত সময় লেখাপড়ার স্বার্থে লেখাপড়ায় বিনিয়োগ করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের মোট 9টি বিষয় রয়েছে। আজকে আমার আলোচনার বিষয়ের মধ্যে হলো বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির মধ্য থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কী এবং বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটি থিওরিটিক্যাল বিষয়, তাই আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে সহজভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই বাসায় টেক্সট বইয়ের সহযোগিতা নিবে, তাহলে এই বিষয়টি আরও সহজে বোধগম্য হবে বলে আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি ধারণা দিতে চাই বাংলাদেশের অর্থনীতি কী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল কৃষিপ্রধান উন্নয়নশীল দেশ। একটি দেশের মানুষের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক কর্মের সাথে জড়িত বিভিন্ন খাত সমূহ নিয়ে সে দেশের অর্থনীতি গড়ে ওঠে। অর্থাৎ একটি দেশের অর্থনীতির সাথে সে দেশের ভোগ, বিনিয়োগ, সঞ্চয়, ব্যাংক ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি চলকসমূহ জড়িত। তাই বলা যায় একটি দেশের কৃষি, শিল্প, সেবা, বাণিজ্য সহ ইত্যাদি খাত ও উপখাতের কার্যক্রমকে সে দেশের অর্থনীতি বলে। যেহেতু আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের অর্থনীতি, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদি বিভিন্ন খাতের উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বিপণন বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হলেও বাংলাদেশের অর্থনীতি। সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বাংলাদেশের কৃষি, শিল্প, সেবা ইত্যাদির সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি। তবে একটি কথা উল্লেখ করা একান্তই দরকার, বাংলাদেশের অর্থনীতি খাতসমূহ সরকারি ও বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি অর্থাৎ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। বাংলাদেশের জন্ম 1971 সালে 16ই ডিসেম্বর। দক্ষিণ এশিয়ার পাক ভারত উপমহাদেশের উত্তর পূর্ব অংশে এই দেশটি অবস্থিত। প্রায় 550 বছরের মুসলিম স্বাধীন থাকার পর 1757 খ্রিস্টাব্দ থেকে এ দেশটি ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পর 1947 সালে ভারত বিভাগের ফলে এটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে পরিণত হয়। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম এই দুই অংশের ফলে আবার স্বাধীনতা সংগ্রামের মধ্য থেকে আমরা বেরিয়ে এসে 1971 সালের 16ই ডিসেম্বরের আমরা আবারও আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ ভূখণ্ডে পরিণত হই। এই সুদীর্ঘ সময় থেকে বাংলাদেশের অর্থনীতির ইতিহাসকে আমি 5টি সময়ে ভাগ করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই হলো আদি ও হিন্দু যুগের অর্থনীতি।
এখান এই আদি ও হিন্দু যুগের অর্থনীতির সময়কাল হলো গণনাকাল শুরু থেকে 1200 সাল পর্যন্ত। সুপ্রাচীনকাল থেকেই এই ভূখণ্ডের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। তখনকার মানুষের প্রধান উপজীবিকা ছিল কৃষি। কৃষি এবং গ্রামকে কেন্দ্র করেই গ্রামভিত্তিক কৃষিভিত্তিক সমাজ সংগঠন গড়ে উঠেছিল। এছাড়া খ্রিস্ট জন্মের পূর্ব থেকে এই দেশের বিভিন্ন কুটির শিল্প, ধাতু শিল্প, শঙ্খ শিল্প, কারুশিল্প ছিল ছিল দেশ এবং বিদেশে সমৃদ্ধ ও প্রসিদ্ধ। ওই যুগে আর্যরা এদেশে আগমন করে। তারপর বৌদ্ধ ও হিন্দু যুগের সূচনা হয়। তখনকার সময়ে দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল, কিন্তু বাজার ব্যবস্থা তখনও গড়ে ওঠেনি। ঐতিহাসিকদের মতে আদি ও হিন্দু যুগে এই ভূখণ্ড থেকে চাল, চিনি, বিশ্বখ্যাত মুসলিম, লবণ ইত্যাদি বিদেশে রপ্তানি হতো বলে আমরা ধারণা পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব মুসলমান যুগের অর্থনীতি বা মধ্যযুগ বলা হয় এটাকে। আর মুসলমান যুগের অর্থনীতির সময়কাল হলো 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। মুসলমান যুগ ছিল বাংলার অর্থনীতির স্বর্ণযুগ। শিল্প বাণিজ্যে অর্থনীতি ছিল খুবই সমৃদ্ধ। দ্রব্যমূল্য ছিল সস্তা, তাই সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল খুবই সুখময় ও উন্নত। ওই সময় কৃষকরাই পরিশ্রম করে বাংলাকে স্বর্গরাজ্য বানিয়েছিল। তাছাড়া ওই সময়কার অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ। যেহেতু কৃষি ব্যবস্থার উপর কৃষকরাই অর্থনীতির সাথে বেশি সম্পৃক্ত ছিল, তাই বিভিন্ন কৃষি পণ্য এই ভূখণ্ড থেকে বিভিন্ন দেশে রপ্তানি হতো বলেও আমরা ধারণা পেয়ে থাকি। মুসলমান যুগের 1200 সাল থেকে 1757 সালের শেষের দিকে বা 1757 সালে দেখা যায় যে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠী এদেশের পর্যটক হিসেবে অথবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসত। তখন ইংরেজরা আমাদের দেশের অর্থনীতির উপর তাদের নজর পড়ে। তারা শুরু করে আবার 1757 সালের পরে ইংরেজ যুগের অর্থনীতি। তাই আমি তৃতীয় সময়কাল বলবো ইংরেজি যুগের অর্থনীতি। ইতিপূর্বে আমি বলেছি প্রাচীন বা আদি ও হিন্দু যুগের অর্থনীতি 1200 সাল পর্যন্ত, আর দ্বিতীয়টি ছিল মুসলমান যুগের অর্থনীতি, অর্থাৎ 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। এবার আমি আলোচনা করব ইংরেজ যুগের অর্থনীতি, যার সময়কাল ছিল 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে যেহেতু ইংরেজরা এদেশে এসে তাদের ব্যবসা বাণিজ্যের পরিবর্তে দেশের স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি দেখে তাদের সেই অর্থনীতির উপর চোখ পড়ে, তখন তারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা এই দেশ দখলের, ক্ষমতা দখলের চেষ্টা করে। ইংরেজরা শুরু করে ষড়যন্ত্র, ছলে বলে কৌশলে বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দখল করে নেয়। 1757 সালের 23শে জুন বাঙালি জাতির কলঙ্কিত দিন। ওই দিন বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। বাংলা হয় পরাধীন। শুরু হয় ইংরেজ যুগের। ইংরেজদের শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন অর্থনীতির অবকাঠামো ভেঙে পড়ে। তারা লুটতরাজ শুরু করে দেয়, অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডের অর্থনীতির ওপর কোনো গঠনমূলক পদক্ষেপ না নিয়ে
এখান থেকে পণ্যদ্রব্য সেবা সামগ্রী নিয়ে তাদের দেশের উৎপাদন কার্যক্রম শুরু করে, আর এখানকার উৎপাদন ব্যবস্থা প্রায় বন্ধ করে দেয়। যেসব পণ্যদ্রব্যে তাদের উৎপাদন কার্যক্রম চলত, সেই সব কৃষি পণ্যগুলোই শুধুমাত্র উৎপাদনের উপর জোর দেয়। শুরু হয় নীল চাষ, আর অন্যান্য কৃষি পণ্যগুলা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় বলেই চলে। অবশেষে নেমে আসে দুর্ভিক্ষ। যেহেতু তারা তাদের উৎপাদিত কার্যক্রমের সাথেই বেশি জোর দিয়েছে, আর অন্যান্য কৃষি কার্যক্রম বা কৃষি পণ্য উৎপাদন করতে দিত না, তাই মানুষের অসহায় হয়ে দুর্ভিক্ষ দেখা দেয়, অনাহারে মারা যায় অনেক লোক। ক্রমাগত এ অবস্থায় দুর্বিষহ অবস্থার সৃষ্টি করে ফেলে এখানকার ভূখণ্ডে। অবশেষে এখানকার মানুষ বিলিতি পণ্য বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের কারণে বাংলা সহ ভারতীয় উপমহাদেশে থেকে ইংরেজরা এই ভূখণ্ড ছাড়তে বাধ্য হয়। উপমহাদেশ বিভাগের সময় বাংলা বিভক্ত হয়ে যাওয়ার হাতে গোনা 5-6টি কারখানা ছাড়া এই বাংলাদেশে তেমন কোনো উল্লেখযোগ্য শিল্প কারখানা পড়েনি। ইংরেজরা যখন পরাজিত হয়, তখন শুরু হয় অর্থনীতির আরেক যুগ। ওই যুগকে বলা হয় পাকিস্তানি যুগের অর্থনীতি, যার সময়কাল ছিল 1947 সাল থেকে 1971। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানবে ইংরেজ শাসন থেকে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন থেকে 1947 সালের 14ই আগস্ট মুক্তি পেল এই ভূখণ্ড। এই ভূখণ্ডের মানুষ চিন্তা করেছিল সত্যি বুঝি মুক্তি পেলাম, কিন্তু না। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন প্রায় 1200 মাইল দূরে অবস্থিত একটি ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করে শুধুমাত্র ধর্মের বন্ধনের ভিত্তিতে ওই রাষ্ট্রের সাথে আমাদেরকে পরিণত করে দেওয়া হলো। বাংলার নাম হয়ে গেল পূর্ব পাকিস্তান। পাকিস্তান শাসন আমলে যেসব শিল্প স্থাপিত হয়েছে তার অধিকাংশই হয়েছে পশ্চিম পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানে ওই সময় কেন্দ্রীয় সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে এবং নীতি নির্ধারণের ফলে পাকিস্তানের উন্নয়ন কার্যক্রম পূর্ব পাকিস্তানের তেমন লক্ষ্য করা হয় না, বা তেমন লক্ষ্য করা যায় নাই। সমস্ত কিছু হয়েছে পশ্চিম পাকিস্তানে। উপরন্তু পূর্ব পাকিস্তানের পাট ও পাটজাত দ্রব্যের মাধ্যমে অর্জিত যে বৈদেশিক মুদ্রা, তার অধিকাংশই পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। এই অঞ্চলের জনগণকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রতিটি দিক থেকে বঞ্চিত করা হতো। তাদের ন্যায্য পাওনা কখনোই প্রদান করা হতো না। প্রতিটি ক্ষেত্রেই শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন এই অঞ্চলের মানুষের ভাগ্যে জুটেছে। ঐতিহাসিকদের মতে বা ঐতিহাসিকদের থেকে ধারণা পাওয়া যায়, পাকিস্তানিদের শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন ইংরেজদের চাইতেও ছিল ভয়াবহ ও নিকৃষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1971 সালে তারই প্রতিবাদ এবং প্রতিরোধের গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়ে যায় আমাদের এই স্বাধীনতা সংগ্রাম, এবং আমরা 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশটি মুক্তি পায়। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়, এবং 16ই ডিসেম্বর 1971 সালে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় একটি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা উত্তর
ভঙ্গুর এ দেশ অবকাঠামোগত সমস্যা, বেকারত্ব সমস্যা, উৎপাদন ব্যবস্থায় সীমাবদ্ধতা, রাজনৈতিক অস্থিতিশীলতা সব কিছু মিলে এক সংকটময় অবস্থায় পরিণত হয়। আমরা উপনীত হই খুবই আর্থিক দুরবস্থার মধ্যে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত খাতের বিকাশ ঘটতে থাকে। পরবর্তীতে 1975 সালের 15ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হয়। রাষ্ট্রীয় খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে ক্রমাগত লোকসানের ফলে 1978 সালে এইসব শিল্প ব্যক্তিগত খাতে যাওয়া শুরু করে এবং প্রাইভেটাইজেশন কমিশনে বা প্রাইভেটাইজেশন বোর্ড গঠিত হয় এবং প্রাইভেটাইজেশন বোর্ডকে আবার পরবর্তীতে প্রাইভেটাইজেশন কমিশনে রূপান্তরিত হয়। কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, প্রয়োজনীয় কৃষি উপকরণের সব কিছু করা হয়। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন খাতে পরিবর্তন আসতে শুরু করে। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীনতা অর্জন করা হয়েছিল তা হয়তো পূরণ হয়নি। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে দেশের অবস্থা মোটামুটি অগ্রগামী সূচকে রয়েছে, অনেক ক্ষেত্রেই সফলতার দিকে এগোচ্ছে। মুদ্রাস্ফীতি হ্রাস পায়, রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের উচ্চ প্রবৃদ্ধি, বর্তমান বিনিময় হারের স্থিতিশীলতা, ঘাটতি তেমন নেই বললেই চলে। সব কিছু মিলে আমরা অর্থনৈতিক অবস্থার শুরু হয়। যে কথাটা বলা দরকার ছিল, অর্থাৎ 5 স্তরের অবস্থার ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী যুগের অর্থনীতি 1971 সাল থেকে বর্তমান সময়কালকে আমরা ধরে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার সুবিধার্থে আমরা বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে খুব সংক্ষিপ্ত আকারে আমি এই 5টি সময়কালের মধ্যে ভাগ করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আমি সময়কালটাকে আবারও বলতে চাই। প্রথমত ছিল আদি যুগের বা হিন্দু যুগের অর্থনীতি, দ্বিতীয়ত ছিল যার মুসলমান যুগের অর্থনীতি, যার সময়কাল ছিল 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। তৃতীয়ত ছিল ইংরেজ যুগের অর্থনীতি, যার সময়কাল ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। পরবর্তীতে চতুর্থ ছিল পাকিস্তানি যুগের অর্থনীতি, যার সময়কাল ছিল 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এবং পঞ্চমত ছিল স্বাধীনতা পরবর্তী অর্থনীতি, অর্থাৎ যার সময়কাল ছিল 1971 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরেছি। তোমরা টেক্সট বইয়ের থেকে সহযোগিতা নিয়ে এই বিষয়গুলো থেকে আরও সুন্দর সম্যক ধারণা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমার এই সহজ ও সংক্ষিপ্ত আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং সবাই বাসায় টেক্সট বই মনোযোগ দিয়ে পড়বে। আমরা সময় নষ্ট করব না। আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের সার্বিক লেখাপড়া চালিয়ে যাব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব, ধর্মীয় অনুশাসনের মাধ্যমে জীবন গঠন করব। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।